শুরুতেই জানিয়ে দিব বিএনপির সঙ্গে দিল্লি সম্পর্কের প্রধান শর্তই জামাতের সঙ্গ ত্যাগ। জানিয়ে দিব গুলশানে ফ্ল্যাট দখল মামলার আসামি টিউলিপ সহ ৩ জন। এছাড়াও জানাবো জামাতের নিবন্ধন আটকে থাকার 2টি কারণ উল্লেখ করলেন সংশ্লিষ্টরা। এবং সর্বশেষ থাকবে ট্রাম্পের আদেশে নাসার ভারতীয় বংশোদ্ভূত নারী কর্মকর্তাকে বরখাস্ত, এ ধরনের মোদির অপমানজনক বার্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব বিএনপির সঙ্গে দিল্লি সম্পর্কের প্রধান শর্তই জামাতের সঙ্গ ত্যাগ। প্রতিবেশী ভারতকে নিয়ে দীর্ঘদিন ধরে একটা কথা চালু আছে যে তারা বাংলাদেশে একতাল সব ডিম শুধু একটি ঝুড়িতেই রেখেছে, মানে শুধু একটি দলের সঙ্গেই তাদের সম্পর্ক ছিল, আর সেটা আওয়ামী লীগ। কিন্তু 2024-এর 5ই আগস্ট বাংলাদেশ যে নাটকীয় পট পরিবর্তন ঘটে গেছে, সেই ঘটনা প্রবাহ বিএনপির সঙ্গে ভারতের সম্পর্কের একটা বাক বদলের অবকাশ তৈরি করেছে। দিল্লিতে রাজনীতি, নিরাপত্তা বা কূটনৈতিক পর্যবেক্ষকরা মনে করেছেন ভারতের বিশেষ কয়েকটি দাবি, যা প্রয়োজনে যদি বিএনপি ইতিবাচক সাড়া দেয় তাহলে ভারতের দিকে থেকেও বন্ধুত্ব ও সহযোগিতার হাত বাড়াতে কোনো অসুবিধা থাকবে না। যেহেতু কোণঠাসা আওয়ামী লীগের চট করে রাজনৈতিক ক্যামব্যাকের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং বাংলাদেশের পরবর্তী নির্বাচনে বিএনপির ভালো ফল করার যথেষ্ট সম্ভাবনা আছে, তাই খালেদা জিয়া দলই যে ভারতের জন্য এই মুহূর্তে সেরা বাজি এবং সম্ভবত একমাত্র বাজি, সেটাও তারা কেউ কেউ মনে করিয়ে দিচ্ছেন। এই পটভূমিতে ভারতের সঙ্গে বিএনপি সম্পর্কের প্রধান শর্তই জামাতের সঙ্গ ত্যাগ করা, আর বিএনপির সঙ্গে দিল্লির এখন একটা সম্পর্ক স্থাপনের ভালো সুযোগ তৈরি হওয়ার কারণও তার দীর্ঘদিনের সঙ্গী জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির দূরত্ব বেড়ে যায়। ভারতের দিক থেকে সম্পূর্ণ অন্য একটি কারণেও বিএনপির সঙ্গে দিল্লির এখন একটা সম্পর্ক স্থাপনের ভালো সুযোগ তৈরি হয়েছে, কারণ দীর্ঘদিনের সঙ্গী জামায়াতের ইসলামীর সঙ্গে বিএনপির দূরত্ব বাড়ছে। ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেন, ডেফিনেটলি জামাত আর বিএনপি মতো বিরোধগুলো এখন খুব স্পষ্ট। ওনাদের একজন বড় নেতা এটাও বলেছেন যে কোনো অ্যালায়েন্স হওয়া সম্ভব না। তো আমি নিশ্চিত যে এই ডেভেলপমেন্টগুলো ভারত সরকার নিজেদের তরফ থেকে খুব সতর্কতার সঙ্গে দেখছে এবং অ্যাসেস করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরেও কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার এমনিতেও কোনো কারণ নেই, তবে বাংলাদেশের ক্ষেত্রে পরিস্থিতি অবশ্যই কিছুটা ভিন্ন। ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় গিয়ে কোনো রাজনৈতিক দলকে নির্বাচনে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন, এমন অনুরোধ আছে। 2014 সালের নির্বাচনের আগে তখনকার পররাষ্ট্র সচিব সুজাতা সিং ঢাকায় গিয়ে বিএনপি ও জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্বের সঙ্গেও বৈঠক করেছিলেন, যে সফর নিয়েও বিতর্ক কম হয়নি। এরপর থেকে ভারত যদিও প্রকাশ্যে অন্তত বাংলাদেশকে ঘরোয়া রাজনীতি থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করে, কিন্তু জামাত বা ইসলামপন্থী দলগুলোকে ভারতের আপত্তি একেবারেই কোনো গোপন বিষয় নয়। জানিয়ে দিব গুলশানে ফ্ল্যাট দখল মামলার আসামি টিউলিপ সহ 3 জন। অবৈধ সুবিধা নিয়ে রাজধানী গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক সহ 3 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মামলাটি করেছেন দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার 15 এপ্রিল দুদকের ঢাকায় সম্মানিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিরা হলেন টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মোহাম্মদ খসরুজ্জামান এবং সাবেক সহকারী আইন উপদেষ্টা 1 সরদার মোশারেফ হোসেন। এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগ সাদস্যে অপরাধমূলক ষড়যন্ত্র, অপরাধমূলক অসদাচরণ ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসাব ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে গুলশান 2 এর ফ্ল্যাট নং দখল দিয়ে পরে রেজিস্ট্রেশন মূলে খতিয়ান গ্রহণ বা প্রদানের অভিযোগ আনা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ধারা তৎসহ দুর্নীতির প্রতিরোধ আইন 1947 এর ধারায় মামলা দায়ের করা হয়েছে। দুদকের উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম নেতৃত্বে 7 সদস্যের টিম গঠন করা হয়েছিল। টিমের অপর সদস্য হলেন সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, মুবাশিরা আতিয়া তমা, এস এম রাশেদুল হাসান,
AKM মুর্তজা আলী সাগর, মোহাম্মদ মনিরুল ইসলাম ও উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল আল মামুন। গত 10 মার্চ পূর্বাচলে 60 কাঠা প্লট অবরুদ্ধ নেওয়ার প্রমাণ পাওয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের সদস্য সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাহ উদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের 14 কর্মকর্তার বিরুদ্ধে পৃথক 8টি অভিযোগপত্র বা চার্জশিট জমা দিয়েছেন সংস্থাটি, যা আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এদিকে জামাতের নিবন্ধন আটকে থাকার 2টি কারণ উল্লেখ করলেন সংশ্লিষ্টরা। জুলাই আগস্টের তীব্র গণ আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনার পতনের 8 মাস পার হলেও এখন আপিল বিভাগে ঝুলছে জামাত ইসলামের নিবন্ধনের মামলা। জামাতের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পাওয়ার বিষয়টি এখন সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। বিষয়টি নিয়ে সম্প্রতি যুগান্তর মাল্টিমিডিয়ার সঙ্গে কথা বলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। শিশির মনির বলেছেন, জামাতের নিবন্ধন মামলাটি একটি সার্টিফিকেটের আপিল। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের সার্টিফিকেটের আপিল হয়েছে। এই সার্টিফিকেটের আপিল মানেই সংবিধান গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। যেহেতু সার্টিফিকেটের আপিল, তাই সার্টিফিকেটের আপিলটা পূর্ণাঙ্গভাবে শুনানি হওয়া প্রয়োজন। পূর্ণাঙ্গ শুনানি শুরু হয়েছে। শুরু হওয়ার এক পর্যায়ে যারা মূলত এই মামলার অপরপক্ষ ছিলেন, তাদের যিনি আইনজীবী ছিলেন তাদেরকে পাওয়া যায়নি। তাদের একজন দেশের বাইরে অবস্থান করছেন, ফলে তারাও সময় নিয়েছেন আইনজীবী আসবেন কিনা। পরবর্তীতে প্রশ্ন এসে দাঁড়ালো, শুনানি হবে কিনা। না আসলে শুনানি হবে, না আসলে শুনানি শুরু হয়েছে, অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে শুনানি। এই সময় একজন বিচারপতি দুর্ঘটনার শিকার হয়, যিনি এই মামলার শুনানিতে অংশগ্রহণ করেন এবং তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই অ্যাক্সিডেন্টের কারণে প্রায় 1 মাস আদালতে আসতে পারেননি তিনি বলেন, কোর্ট খুলবে 20 তারিখে। 20 তারিখ খুললে আপিল মামলার শুনানি হয় প্রতি মঙ্গলবার এবং বুধবার, অর্থাৎ 22-23 এই সময়ে মামলাগুলো শুনানি শুরু হবে এবং দ্রুত শেষ হয়ে যায় বলে মনে করেন জামায়াতের এক আইনজীবী। এবং সর্বশেষ থাকবে, ট্রাম্পের আদেশে নাসার ভারতীয় বংশোদ্ভূত নারী কর্মকর্তাকে বরখাস্ত। এ যেন মোদির চোখে শোকের বার্তা। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের ডাইভার্সিটি, ইকুইটি এবং ইনক্লুশন DIE বিভাগের প্রধান নীলা রাজেন্দ্রকে বরখাস্ত করেছে। ভারতীয় বংশোদ্ভূত এই নারী কর্মকর্তা ডোনাল্ড ট্রাম্পের জারি করা এক নির্বাহী আদেশের আওতায় চাকরি হারিয়েছেন। ওই আদেশে যুক্তরাষ্ট্র জুড়ে DI কর্মসূচি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল এবং এইসব প্রকল্পের নিযুক্তদের বরখাস্ত করতে বলা হয়েছিল। মঙ্গলবার 15 এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম NDTV। সংবাদ মাধ্যমটি বলেছে, ট্রাম্পের আদেশে কার্যকর হওয়া নাসা প্রথম নীলা রাজেন্দ্রকে বাঁচানোর চেষ্টা করে। তার পদবি বদলে হেড অব অফিস অব টিম এক্সেলকে অ্যান্ড এমপ্লয়ি সাকসেস করে দেওয়া হয়, যদিও তার মূল দায়িত্ব পরিবর্তন হয়নি। মূলত নতুন নামে একটি বিভাগ পর্যন্ত তৈরি করা হয় তার জন্য, কিন্তু শেষ পর্যন্ত প্রশাসনিক চাপের মুখে এই পদক্ষেপ টিকিয়ে রাখা যায়নি। গত সপ্তাহে নাসার জেট প্রলাপনে ল্যাবরেটরির পক্ষ থেকে কর্মীদের এই মেইল জানানো হয়। নীলা রাজেন্দ্র আর JPL এর কর্মকর্তা নন। তিনি আমাদের প্রতিষ্ঠানে যে স্থায়ীভাবে প্রভাব রেখে গেছেন তার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। তার ভবিষ্যতের জন্য আমরা শুভকামনা জানাই, এমনটি উল্লেখ করেন যুক্তরাষ্ট্র। এই ইমেইলে পাঠান JPL পরিচালক লরি লেসন, যা ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মেইল এর প্রতিবেদন অনুযায়ী কর্মীদের কাছে প্রেরণ করা হয়। গত বছর অর্থ সংকটের কারণে যখন নাসার প্রায় 900 DI সংশ্লিষ্ট কর্মীর চাকরি বাতিল করে, তখন নীলা রাজেন্দ্র ছিলেন হাতে গোনা কয়েকজনের মধ্যে একজন যারা চাকরি হারাননি। এরপর ট্রাম্পের নির্বাহী আদেশের পরিপ্রেক্ষিতে চলিত বছরের মার্চে নাসা তাদের ডাইভার্সিটি বিভাগ সম্পূর্ণভাবে বন্ধ করে দেন। তখনও রাজেন্দ্র চাকরিতে বহাল ছিলেন নাম পরিবর্তনের কারণে। গত মাস 10 মার্চ তারিখে এই ইমেইল নাসা জানায়, নীলা রাজেন্দ্র নতুনভাবে গঠিত অফিস অব টিম এক্সেলেন্স অ্যান্ড এমপ্লয়ি সাকসেস এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। ওই বিভাগটি ল্যাবের অফিনিটি গ্রুপগুলোর কাজ দেখতে, যার জন্য ব্ল্যাক এক্সেলেন্স স্ট্র্যাটেজিক টিম এর মতো উদ্যোগও ছিল। নতুন দায়িত্ব পাওয়ার পর রাজেন্দ্র তার লিঙ্কড-ইন প্রোফাইলে লিখেছেন, এই অফিসে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে আমাদের সম্মিলিত সাহসী পদক্ষেপ নেওয়ার সক্ষমতা উন্মোচন করাই আমাদের প্রধান লক্ষ্য।
তবে এপ্রিলের শুরুতে ট্রাম্প প্রশাসন করা হস্তক্ষেপের পর অবশেষে তাকে বরখাস্ত করা হয়।